দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন আইডিএলসি প্রেজেন্টস ইনসাইডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। আজকে আমরা মূলত সমসাময়িক অর্থনীতির বিভিন্ন বিষয় একটু পর্যালোচনা করব। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার তার দায়িত্বের 9 মাস পার করে ফেলেছেন, অর্থ বছরের 10 মাস পার হয়ে গেছে। এই সময়ে আসলে অর্থনৈতিক যে সূচকগুলো সেটা কতটুকু ইতিবাচকভাবে পরিবর্তিত হয়েছে বা স্থিতিশীলতার বিচারে আসলে কোন দিকে এগুচ্ছে। একই সাথে নতুন সরকার তার নতুন বাজেট নিয়ে আসছে আগামী মাসেই, বাজেটটি কেমন হওয়া উচিত। অধ্যাপক ডক্টর এম আকাশ, অর্থনীতিবিদ, আমাদের আজকের অতিথি। স্যার, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনের সময় দেওয়ার জন্য। আমি শুরুর বিষয়টা আপনার মাধ্যমে একটু পর্যালোচনা করতে চাই। অন্তর্বর্তী সরকারের 9 মাস অর্থনৈতিক সংস্কার বা স্থিতিশীলতার বিচারে আপনি কিভাবে মূল্যায়ন করেন সেটা? অর্থনীতির সামনে প্রধান চ্যালেঞ্জ ছিল স্টেবিলিটি, স্থিতিশীলতা আনা। স্থিতিশীলতা আনতে গেলেই যেটা হয়, কৃচ্ছ্রতা সাধন করতে হয়, ব্যয় কমাতে হয়, সুদের হার বাড়াতে হয় এবং টাকার মুদ্রামান, অর্থনীতির কিছু চিরায়ত তত্ত্ব প্রয়োগ করতে হয়, কাজ করতে হয়। তো সেই কাজগুলো এই সরকার করতে পেরেছিল। পারার ফলে মুদ্রাস্ফীতিও কমে এসেছিল, যদিও সিন্ডিকেটের কারণে এটা যতটা কমা উচিত ছিল ততটা কমেনি এবং এখনও 8 to 9% রয়ে গেছে। সুতরাং আমি বলবো না যে এটা স্থায়ীভাবে সমাধান হয়েছে, তবে আমি বলবো যে ঊর্ধ্বমুখীনতাটা এক জায়গায় এসে আটকে গেছে। সেই অর্থে স্থিতিশীলতার বিচারে এই সরকার সক্ষম হয়েছিল। অন্যদিকে যেটা মানুষ আশা করেছিল, দুটো জিনিস মানুষ আশা করেছিল। একটা হলো যে গত 15 বছর ধরে স্বৈরাচারী আমলে যে লুটপাট হয়েছে, সেই দোষীদেরকে শনাক্ত করা শুধু নয়, তাদেরকে শাস্তির ব্যবস্থা করা এবং তাদের কাছ থেকে অর্থ উদ্ধার করা, যে অর্থটা বাইরে পাচার হয়ে গেছে বা দেশের ভেতরেও যে ঋণ খেলাপিটা আছে, এগুলো আদায় করে সরকার সেই টাকাটা এনে দরিদ্রদের জন্য কিছু সুব্যবস্থা করবে। অর্থাৎ একটা সুষম বন্টন এবং বিনিয়োগটা, মানে যারা টাকাটা উপার্জন করে বিনিয়োগ করছিল না তাদের টাকাটা উদ্ধার করে বিনিয়োগে নিয়ে আসা। বিনিয়োগের ক্ষেত্রে টোটালি এই গভর্নমেন্ট ব্যর্থ হয়েছে আমি বলবো। অর্থ বছরের 10 মাসে আমাদের প্রায় 2500 কোটি ডলারের মতো রেমিটেন্স ইনফ্লো হয়েছে, 4000 কোটি ডলারের মতো রফতানি আয় হয়েছে এবং আমাদের যে ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্ট সেইটার যে ডেফিসিট সেটাও অনেকখানি কমেছে। এই জায়গাগুলোতে আপনি ক্রেডিট দিতে চান কি না? এটার একটাই ক্রেডিট হলো স্থিতিশীলতা। এটা যদি ব্যালেন্স ঠিক হয় তাহলে অর্থনীতি একটা স্টেবল হয়, কিন্তু মানুষ তো খালি স্টেবল অর্থনীতি চায় না, মানুষ চায় গ্রোয়িং অর্থনীতি। তো স্টেবিলিটি অ্যাট দ্য কস্ট অফ গ্রোথ হলে এটা আইডিয়াল হয় না, কিন্তু গ্রোথ অ্যাট দ্য কস্ট অফ স্টেবিলিটি সেটাও আইডিয়াল না। আমরা আওয়ামী লীগ আমলে অনেক গ্রোথ দেখেছি, কিন্তু স্টেবিলিটিটা ছিল না। সুতরাং আমরা অতীতে ওয়াহিদুদ্দিন মাহমুদের ভাষায় বলতো ওয়াহিদুদ্দিন মাহমুদ প্রায়ই, যে বিএনপি রেজিম হচ্ছে স্টেবিলিটি অ্যাট দ্য কস্ট অফ গ্রোথ, আর আওয়ামী লীগ রেজিম হচ্ছে গ্রোথ অ্যাট দ্য কস্ট অফ স্টেবিলিটি। এবং তারপরে আওয়ামী লীগ রেজিম আবার অ্যাট দ্য কস্ট অফ ডেমোক্রেসিও হয়ে গেল, তার মানে সব দিক দিয়ে খারাপ হয়ে গেল। সেটার কারণেই তাদের চলে যেতে হলো। এই গভর্নমেন্টের কাছে মানুষ তো সবগুলো চায়, ডেমোক্রেসিও চায়, স্টেবিলিটিও চায়, গ্রোথও চায়। আমি একটা ক্রেডিট দিচ্ছি যে স্টেবিলিটিটা এটা পেরেছে, কিন্তু গ্রোথ এটা ফেল করেছে বলবো না আমি, কারণ এটা গ্রোথের জন্য কতগুলো স্ট্রাকচারাল চেঞ্জ করতে হয়। যেই স্ট্রাকচারাল চেঞ্জ করার প্রস্তাব ওরা এনেছে, রিফর্ম প্রস্তাব এনেছে। যেহেতু এই গভর্নমেন্ট প্রতিশ্রুতি দিয়েছে জুন মাসের পর্যন্ত তাদের মেয়াদকাল, তার নির্বাচনের মাধ্যমে আর 1 বছর আছে, তার মানে তার পক্ষে স্ট্রাকচারাল চেঞ্জের লং টার্ম মেজারগুলো বা এই যে প্রায় 18টা না 19টা কমিশনের 400 পৃষ্ঠা করে যে সুপারিশমালা, এগুলো কার্যকরী করা তো সম্ভব না এগুলো। এবং ওরা যেটা করতে পারে সেটা হলো কতগুলো ফুটপ্রিন্ট, আমাদের বর্তমান অর্থ উপদেষ্টা প্রায় বলে থাকেন যে আমরা কতগুলো পদচিহ্ন রেখে যাব, কিন্তু প্রশ্নটা হলো ওই পদচিহ্ন ধরে পরবর্তী রাজনৈতিক সরকার হাঁটবেন কিনা। যদি ওনারা না হাঁটেন ওই পদচিহ্ন ধরে, তাহলে এই পদচিহ্ন আবার রেহমান সোবহান শাহাবুদ্দিনের আমলে যে টাস্ক ফোর্স রিপোর্টগুলো করেছিল এবং এখন দুঃখ করে বলে যে এইগুলো ধূলিজীর্ণ আলমিরাতেই থেকে গেল, এবং আমরা চলে যাওয়ার পর প্রথম গভর্নমেন্ট খালেদা জিয়া এটা খুললেনই না,
পরের গভর্নমেন্ট হাসিনাও এটা খুললেন না, এবং তারপরে তো এরা কেউই আর খুললেন না। তো এখনকার পরে যেই গভর্নমেন্টটা আসবে সেটার পলিটিক্যাল ক্যারেক্টার কি হবে? তারা এই স্ট্রাকচারাল রিফর্ম মানেই পলিটিক্যালি করতে হবে। এই গভর্নমেন্টের পক্ষে এটা করা সম্ভব না, কারণ স্ট্রাকচারাল রিফর্মে কোনো না কোনো পক্ষ অসন্তুষ্ট হবে, কোনো না কোনো পক্ষ সন্তুষ্ট হবে, এবং তখন দৃঢ়ভাবে স্ট্রাকচারাল রিফর্ম আগাতে গেলে পরে ওই বন্টনের প্রশ্নটা, অর্থ বন্টনের প্রশ্নটা, যেমন অ্যালোকেশন করতে হবে শিক্ষায়, অ্যালোকেশন কমিয়ে আনতে হবে মিলিটারিতে, ভর্তুকি প্রায়োরিটি গ্রুপ হিসাবে আনসার এবং এদেরকে না দিয়ে শ্রমিকদেরকে দিতে হবে, আবার কৃষকদেরকে ভর্তুকি দিতে গেলে IMF খেপবে। মানে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টে যেই প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করতে হলে পরে এমনভাবে সলভ করতে হবে যে পলিটিক্যাল ইকোনমিকে বিবেচনায় নিয়ে করতে হবে। যদি এই সরকার কিছু রেখে যেতে চান, আপনি কোন কোন জায়গায় ফুটপ্রিন্টের প্রত্যাশা করেন? 1 নম্বর, বাজেট বাস্তবায়নের হার যাতে ভালো হয়। বিরাট বিরাট বাজেট করলাম, কিছুই বাস্তবায়িত হলো না, বা 30% অবাস্তবায়িত হয়ে থাকলো, এটা যাতে না হয়। 2 নম্বর, আমাদের ধনীদের কাছ থেকে কর আদায় করতে হবে। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও এই দক্ষিণ এশিয়ায় 10% বা আরও কম, এটা সবচেয়ে লোয়েস্ট। এটা দিয়ে আমরা শিক্ষাকে উদ্ধার করতে পারবো না, স্বাস্থ্যকে উদ্ধার করতে পারবো না, পাবলিক সেক্টরের ইনফ্রাস্ট্রাকচারও তৈরি করতে পারবো না। ওগুলো আমরা এখন এতদিন করে এসেছি বাইরে থেকে লোন নিয়ে, ধার নিয়ে। এখন লোন আমরা অত সহজে পাবো না, এবং লোন শোধ করার চাপ এখন আমাদের উপর আসবে, এবং আমরা যদি ঋণ করে ঘি খাই তাহলে ভবিষ্যতে প্রবলেম পড়ব। সুতরাং ট্যাক্স জিডিপি বা ধনীদের কাছ থেকে টাকা আদায় করা, যেমন বলা হচ্ছে আমাদের 1 কোটি টাকার বেশি ব্যাংক ব্যালেন্স আছে, এরকম অনেক লোক আছে। তো ওই লোকগুলোর কাছ থেকে যদি আমরা সম্পদ কর বা ইনইকুয়ালিটি ট্যাক্স, তোমরা ভাই 1 কোটি টাকা ব্যাংকে নগদ রেখে দিয়েছো, সেখান থেকে 10% দিয়ে দাও, এরকম কিছু, মানে ইনোভেটিভ কিছু যেটা বাস্তবায়নযোগ্য। আমরা ভ্যাট দিয়ে যদি টাকা উঠাতে যাই সবার উপর দ্রব্যমূল্য বেড়ে যাবে। সুতরাং আমি আশা করব যে এখানে গভর্নমেন্ট রেভিনিউটা যাতে এমনভাবে তোলা হয় যাতে তার একটা বৈষম্য নিরসনের এফেক্ট থাকে। আমি যেটা বলেছিলাম, স্টেবিলিটিতে সাকসেস, কিন্তু গ্রোথ, এমপ্লয়মেন্ট, সুষম বন্টন, ওখানে কিন্তু আমরা খুব সাকসেস, এমনকি টাকা উদ্ধারের ক্ষেত্রেও, এমনকি খেলাপি ঋণের মানে কমানোর ক্ষেত্রেও ওগুলো আমরা পারলাম না। কিন্তু আমি এই জন্য গভর্নমেন্টকে অতটা দোষ দিই না, কারণ আমি মনে করি এগুলো স্ট্রাকচারাল প্রবলেম, এবং স্ট্রাকচারাল প্রবলেম সলভ করতে গেলে শ্রেণীর সঙ্গে শ্রেণীর স্বার্থের যে যোগ আছে, সেখানে কোন শ্রেণীর স্বার্থকে আমি অগ্রাধিকার দিব, কোন শ্রেণীকে দিব না, সেটা আমার ঠিক করতে হবে। সেটা করতে গেলে পরে আমার একটা পলিটিক্যাল সাপোর্ট লাগবে। কিন্তু আমার মতে এটা এই গভর্নমেন্টের করার কথা নয়, বরঞ্চ তারা একটাই রিফর্ম করতে পারে, সেটা হলো পলিটিক্যাল পার্টিগুলোর রিফর্ম। একটা প্রশ্ন এখানে আছে বাজেট ঘিরে, যে বাজেট তো আসলে দিন শেষে একটা রাজনৈতিক বিষয়, কিন্তু এখন একটা অরাজনৈতিক সরকার। আমি যদি ওইভাবে প্রশ্নটা আপনার কাছ থেকে জানতে চাই যে অরাজনৈতিক সরকারের বাজেটের রাজনৈতিক দর্শনটা সেটা কি হওয়া দরকার, কি হওয়া উচিত? এটা তো পরিষ্কার যে বহু আগে থেকেই সুশীল সমাজ বলে আসছে যে গুড গভর্নেন্স হচ্ছে আমাদের প্রধান সমস্যা। সুতরাং অরাজনৈতিক সরকার হলেও এদের একটাই কথা, গুড গভর্নেন্স, সুশাসন, অর্থাৎ শিষ্টের পালন এবং দুষ্টের দমন। এখন এটা করার জন্য আইনগত সংস্কার ইত্যাদি ইত্যাদি, এবং এটা কয়েকবার চেষ্টা করেছে এই সিভিল সোসাইটি এবং ওয়েস্টার্ন ডোনাররা। সুতরাং এই গভর্নমেন্টের ডিলেমা হলো যে আমি যে সুশাসন করব সেটার পলিটিক্যাল ফোর্সটা আমি খুঁজে পাচ্ছি না। তার মানে আমরা কি আর 10টা বাজেটের মতো গতানুগতিক একটা বাজেট পাবো, এটাই আমাদেরকে ধরে নিতে হবে? ওরা বলবে যে আমাদেরটা অনুসরণ করুক না করুক, আমরা কিছু ডিরেকশন সেট করে যাই। আমার ধারণা সালেউদ্দিন সাহেব ওই লক্ষ্যেই কাজ করবেন। এমন কতগুলো প্রোগ্রাম নেবেন যেগুলো হয়তো একটু, যেমন আপনার 111-এ ওরা একটা প্রোগ্রাম নিয়েছিল আজিজুল হক মির্জা সাহেব, যে আমরা 100 দিনের এমপ্লয়মেন্ট গ্যারান্টি দিব। পরে আর এটা ফলোড আপ হয়, কিন্তু ওরকম এরা যদি একটা প্রোগ্রাম নেয় যে আমরা সেক্টর ওয়াইজ, যেমন ওদের যেগুলো ইমপ্লিমেন্টেবল রিফর্ম, আমি বলছি যে প্রধান মনোযোগটা দিতে হবে নির্বাচনী জায়গাটা ঠিক করে পলিটিক্সটাকে ঠিক করার দিকে। আর তার বাইরে যদি ইকোনমিক কিছু স্টেপ নিতে হয়, তাহলে একটা যেমন হতে পারে যে আচ্ছা আমি একটা স্থায়ী মজুরি কমিশন তৈরি করে দিলাম,
যারা সেক্টর ওয়াইজ মিনিমাম ওয়েজ কী হওয়া উচিত সেটা দেখবে, এবং যারা খেয়াল করবে যে প্রফিট কোন জায়গায় বেশি হচ্ছে এবং সেই প্রফিটের একটা পার্ট মজুরির প্রোডাক্টিভিটির কারণেই তো হচ্ছে, সুতরাং মজুরও যাতে পায়। অর্থাৎ এই গভর্নমেন্টের তো বেসিক টার্মস অফ রেফারেন্স হলো দুটো, আমি বৈষম্য নিরসন করব আর আমি গণতন্ত্র করব। এই দুটো জিনিসে ফুটপ্রিন্ট রেখে যেতে পারলেই আমি এই গভর্নমেন্টকে 100-তে 100 নম্বর। আমরা এর আগের বাজেটগুলোতে অন্তত গেল 15টা রাজনৈতিক সরকারের অধীনে যে বাজেটগুলো দেওয়া হয়েছে, একটা গোষ্ঠীকে সন্তুষ্ট করা বা মোটামুটিভাবে একরকম বাজেট দিতে হয়েছে। আমরা কতটুকু প্রত্যাশা করব যে এই সরকার নির্মোহভাবে সাধারণ মানুষের উপযোগী এবং বাস্তবায়নযোগ্য একটা বাজেট দেবে? আপনি কতটুকু আস্থা রাখতে পারেন? আমি তো বললাম যে এরা একটা বাস্তবায়নযোগ্য বাজেট দিবে বলে আমার মনে হয়। অত স্ফীত বাজেট দিবে না, সংকুচিত বাজেট দেবে, এটা একটা মনে করি, যেটা ভালো। আরেকটা মনে করি যে কিছু ফুটপ্রিন্ট রেখে যাবে, সেটা যদি শিক্ষা বরাদ্দ বাড়াতে পারে, যদি স্বাস্থ্য বরাদ্দ বাড়াতে পারে আপেক্ষিকভাবে। আগেরগুলোতে তো কম ছিল, এটা সবাই বলতো, কিন্তু কম থাকলেও একটা আপেক্ষিক শেয়ার ছিল, সেই শেয়ারটা যদি বাড়াতে পারে এটা একটা আশা করব। আর দারিদ্র্য যেহেতু বেড়ে গেছে, সুতরাং সামাজিক সুরক্ষা খাতে একটা ম্যাক্সিমাম বৃদ্ধি করা, এবং এগুলো করার জন্য সবচেয়ে যেটা আমি আশা করব বা মানে সুপারিশ করব, যে ধনীদের কাছ থেকে বা যাদের কর প্রদানের ক্ষমতা আছে বা রেভিনিউ জেনারেট করার যেসব জায়গা আছে সেগুলো নিয়ে আসা। আরেকটা তো সবাই বলে, কিন্তু এগুলো তো মানে 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না। সেটা হলো যে এই যে আমরা গল্প শুনি যে $16 বিলিয়ন গড়ে প্রত্যেক বছর বাইরে চলে গেছে, তো সেই $16 বিলিয়ন কোথায় আছে এটা তো আমরা জানি। এবং আজকে যারা এই মানে অন্তত দেবপ্রিয় ও ভট্টাচার্যের রিপোর্টে তো করতে গিয়ে তারা সেটা খোঁজ করে দেখেছে এবং কিছু কিছু রাস্তাও তারা দেখিয়েছে। এই গভর্নমেন্ট তো আরও 8-9 মাস 1 বছর আছে। এই বাজেট তো অবশ্য আর এখন নতুন করে তোলা সম্ভব না, কিন্তু এই বাজেটে কতগুলো মেজার যদি তুলে দেয়, যাতে মানে মেজার যাতে নেয়, পদক্ষেপ যদি নেয় যে ওই টাকাগুলো কিছুটা হলেও আগামী 9 মাসে আসা শুরু করবে সেইটা। স্যার, অর্থ উপদেষ্টা তার জীবনের প্রথম বাজেট দিবেন, উনি নিশ্চয়ই প্রত্যাশা করবেন যে ফুটপ্রিন্টটা এমনভাবে রেখে দেওয়া যেটা অন্তত অন্য একটা সরকার সেটাকে মুছে দিয়ে না যায়। তার হাতে আসলে সুযোগগুলো কি কি আছে এই জন্য? নির্ভর করবে পদক্ষেপগুলো একই সঙ্গে জনপ্রিয় কিনা এবং মানে ফিজিবল কিনা এবং শুরু করা যায় কিনা, এবং সে শুরু করে কিছু বাস্তব ফলাফলও তিনি থাকতে থাকতে জেনারেট করতে পারেন কিনা। তাহলে একটা জনমত তৈরি হবে, যেটা নির্বাচনী কর্মসূচিতে প্রতিফলিত হবে। এমপ্লয়মেন্ট আমাদের অনেক কমে গেছে, যেহেতু ইনভেস্টমেন্ট হচ্ছে না। ইনফ্লেশন এখনও মোটামুটি এমন একটা জায়গায় যেটা, যেহেতু প্রাইস লেভেলটা বেড়ে গেছে, ইনফ্লেশন এখন অল্প হলেও সেটা অনেক বেশি মনে হবে। এই 2-3 জায়গাটায় হাত দেওয়ার ক্ষেত্রে স্যার সরকারের অর্থনৈতিক সামর্থ্য থাকা উচিত, খুবই সতর্ক। যেমন IMF এখন বলছে যে পুরো মুদ্রাটা বাজারে ছেড়ে দেওয়া, কিন্তু বর্তমান উপদেষ্টা বলছেন যে আমি এটা গ্রহণ করব না। সম্ভবত এটা ঠিকই আছে, কারণ পুরো ছেড়ে দিলে এটা টাকার মান কোথায় গিয়ে ঠেকবে, এবং এখন যেহেতু আমাদের যে সুশাসনটা প্রতিষ্ঠিত হয়নি, সুতরাং আমরা যে ওই স্পেকুলেটিভ ট্রেড এবং আবার টাকা পাচার হওয়ার প্রবণতাকে আটকাতে পারবো তা আমি মনে করি না। সেই জন্য ওই জায়গায় খুবই সতর্ক থেকে IMFকে প্রত্যাখ্যান করতে আমি বলছি না, কিন্তু তার সঙ্গে বার্গেইন করে যাওয়া উচিত, একবারে তার কথা শোনা উচিত না। এবং এখন আমাদের সেই সুযোগ আছে, এইটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং জিওপলিটিক্স। এখন যেহেতু ব্রিক্স আছে, চায়না আছে, ইন্ডিয়া আছে, শ্রীলঙ্কা যেমন IMFকে প্রত্যাখ্যান করে চায়না এবং ভারতের সাহায্য নিয়ে টিকে গিয়ে উদ্ধার হয়ে চলে গেল। সে তো এমনকি ওই পর্যায়ে পৌঁছিয়েছিল যেখানে মুদ্রাস্ফীতি ছিল 70% এবং মানে দেউলিয়া, মানে আমি টাকা শোধ করতে পারবো না। আমাদের তো মোটেও সেই পরিস্থিতি না। সুতরাং আমাদের বার্গেনিং লিভারেজ অনেক বেশি, সুতরাং দ্রুত নতি স্বীকার করা উচিত হবে না। স্যার, শেষ দিকে ওভারঅল ব্যাংক খাত নিয়ে আপনার কাছে একটু পর্যবেক্ষণ জানতে চাইব।
কি ঘটনা ঘটেছে আপনি তো জানেনই, এবং বিভিন্ন সময় এটা নিয়ে আপনি আগেও লেখালেখি করেছেন। এখন যে বাস্তবতায় আমরা আছি, বেশ কয়েকটা ব্যাংক হয়তো আমাদেরকে কোনো একটা পর্যায়ে বাদ দিয়ে দিতে হবে, বা ব্যাংকের যারা লুটপাটকারী তাদেরও আমরা ধরতে পারলাম না, তার মানে কি এভাবেই চলে যাবে, বা আলটিমেটলি এটার কোনো সমাধান আসবে বলে আপনি মনে করেন? না, আমার মনে হয় যে যে 10টা ব্যাংক নিয়ে প্রবলেম ব্যাংক, এবং যেটা আমরা একবার মার্জারের কথা বললাম যে একটা গাধা ভোটকে একটা বড় বজরার সঙ্গে লাগাই দিলে এটা চলতে থাকবে, এইসব বোগাস প্ল্যান আমরা বাদ দিয়েছি। দিয়ে এখন আমাদের গ্যাঙ্গারিন হলে গ্যাঙ্গারিন অপারেশনের দিকে যেতে হবে। অপারেশন করার পর ওই ব্যাংকের ওনার যারা, তারা তো আছে, এবং তারা তো বহাল তবিয়তেই আছে বলে আমি শুনি, হয় দেশে না হয় বিদেশে, এবং তাদের ওয়েলথের অ্যাকাউন্টেবিলিটি তো আছে। সুতরাং সেইখানে হাতটা দিতে হবে, এবং সেইটা দেওয়া মানে হলো অলিগার্কির উপরে হাত দেওয়া, সেটার মানে হলো পলিটিক্যালি একটা স্ট্রং প্রো পিপল পলিটিক্যাল ফোর্স ছাড়া সেটা সম্ভব হবে না। স্যার, অনেক ধন্যবাদ। আমরা আজকের মতো এই আলোচনা এখানে শেষ করতে চাই। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো আইডিএলসি প্রেজেন্টস ইনসাইড। ভালো থাকবেন সবাই।